যে একটা ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য আমেরিকা এখানে সোলজার পাঠাবে, আমরাই তো প্রতিবাদ করব। এটা তো আমেরিকার বিজনেস না। ফ্রি লাইসেন্স পেয়ে গেছে মানুষ হত্যার, টাকা লুটের, টাকা পাচারের, একের পর এক তারা। জাতীয় পার্টি কার চাপে নির্বাচনে এসেছে তা পরিষ্কার করতে হবে ওবায়দুল কাদের। বোঝাই যাচ্ছে যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বেশ চটেছেন। জাতীয় পার্টির ওপরে আমাদের অনেকেরই খুব ক্ষোভ আছে, যৌক্তিক কারণেই আছে। গত ডামি নির্বাচনে যখন জাতীয় পার্টি অংশগ্রহণ করলো, আমরা অনেকেই মনে করেছি যে জাতীয় পার্টি না গেলে নির্বাচনটা ভিন্ন হতে পারত। এই ডামি নির্বাচনটা সরকার যেভাবে শেষ পর্যন্ত প্রেজেন্ট করতে পেরেছে, সেটা জাতীয় পার্টি না গেলে ভিন্ন কিছু হওয়ার সম্ভাবনা ছিল। ফলে জাতীয় পার্টিকে নিয়ে কথা বলতে গেলে আমাদের অনেকের কাছে খুব বিরক্ত লাগবে, মনে হবে অহেতুক কথা বলা হচ্ছে। বাংলাদেশের সাধারণ জনগণ যুক্তরাষ্ট্রের দিকে তাকিয়েছিল যে বাংলাদেশের সরকারকে হটিয়ে গণতন্ত্রের অধিকার ফিরিয়ে দিবে, এরকমই একটা প্রশ্ন করেছে ব্যারিস্টার ফুয়াদের কাছে সাংবাদিক। কিন্তু কেন আমেরিকা বর্তমান সরকারের পক্ষ নিয়ে তাকে জয়ী করে দিলেন? প্রশ্নের জবাবে কি বলেছে ব্যারিস্টার ফুয়াদ, আপনাদের সাথে সেই ভিডিওটি শেয়ার করলে হয়তো বুঝতে পারবেন। মূলত 4টি ভিডিও নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হওয়া। প্রিয় দর্শক শ্রোতা, সরকার নাকি লাইসেন্স করে দিয়েছে খুন গুম হত্যার জন্য, এমনটাই দাবি করছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আরও একটি ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব যে জিএম কাদেরের বেফাঁস মন্তব্য বেকায়দায় পড়ছে সরকার প্রধান। আর এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন মোস্তফা ফিরোজ, এবং এই জিএম কাদের এবং ওবায়দুল কাদেরের বিষয়টি নিয়ে আরও আলোচনা করেছেন জাহিদুর রহমান। তো মূলত এই 4টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে আজকে হাজির হয়েছি। তো চলুন আর কথা না বাড়ে এক এক করে ভিডিওগুলো দেখে আসি। সর্বপ্রথম চলুন ওবায়দুল কাদের সাহেব এবং জিএম কাদের বা জাতীয় পার্টির জিএম কাদের সম্পর্কে কি বলতেছে জাহিদুর রহমান, প্রথমেই শুনে আসি। জাতীয় পার্টির ওপরে আমাদের অনেকেরই খুব ক্ষোভ আছে, যৌক্তিক কারণেই আছে। গত ডামি নির্বাচনে যখন জাতীয় পার্টি অংশগ্রহণ করলো, আমরা অনেকেই মনে করেছি যে জাতীয় পার্টি না গেলে নির্বাচনটা ভিন্ন হতে পারত। এই ডামি নির্বাচনটা সরকার যেভাবে শেষ পর্যন্ত প্রেজেন্ট করতে পেরেছে, সেটা জাতীয় পার্টি না গেলে ভিন্ন কিছু হওয়ার সম্ভাবনা ছিল। ফলে জাতীয় পার্টিকে নিয়ে কথা বলতে গেলে আমাদের অনেকের কাছে খুব বিরক্ত লাগবে, মনে হবে অহেতুক কথা বলা হচ্ছে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, আমাদের 14 থেকে এখন পর্যন্ত যে রাজনৈতিক পরিক্রমা, সেখানে জাতীয় পার্টির পজিটিভ নেগেটিভ যেভাবেই বলি খুব গুরুত্বপূর্ণ প্রভাব আছে। এবং ডামি নির্বাচনের পরেই প্রথমবারের মতো জাতীয় পার্টির প্রধান জনাব জিএম কাদের বেশ কিছু কথা বলেছেন। অনেক নতুন কথা আছে তা না, তবে কিছু কথা নিয়ে একটু আলোচনা করা দরকার বলে আমি বিশ্বাস করি। কারণ আমি মনে করি আমাদের রাজনৈতিক ইতিহাস লিখতে গেলে এই সময়গুলোতে জাতীয় পার্টি একটা গুরুত্বপূর্ণ, খুবই সিগনিফিক্যান্ট একটা জায়গা তাদেরকে আমাদেরকে দিতে হবে। অনেক কথা আসছে, একটা যৌথ সভায় অনেকে ছিলেন, আমি ছোটোখাটো দু একটা ফুৎসব দাবিও দেখেছি। মানে তিনি তার স্ত্রীর কথা শুনে বা কান কথা শুনে দল চালান বলে অভিযোগ করে তাকে সাজেশন দেওয়া হয়েছে তিনি যাতে তার স্ত্রীর কথা শুনে দল না চালান। প্রশ্ন হচ্ছে কি সেটা শোনেন। এই প্রসঙ্গটা এই কারণে এসছে যে উত্তরার যে সিটটা জনাব কাদের তার স্ত্রীর জন্য পেয়েছেন, বলা হয় যে এটা পেতে গিয়ে অভিযোগগুলো এরকম হাওয়ায় যেভাবে ভাসে যে ঢাকার দুটো সিগনিফিক্যান্ট সিট উনি ছেড়ে দিয়েছিলেন। সেটারও ব্যাখ্যা ইনফ্যাক্ট উনি দিয়েছেন। উনি বলছেন দীর্ঘদিন ধরে উত্তরায় কাজ করে তারা একটা গ্রাউন্ড তৈরি করেছিলেন, এবং সেই গ্রাউন্ডটা তৈরি করার কারণে তাদের মনে হয়েছিল যে এটা হবে। কিন্তু আমরা জানি যে তার স্ত্রী যেতেননি, এবং ওনার জায়গা থেকে একটা ব্রিলিয়ান্ট স্টেপ উনি শেষ পর্যন্ত নিয়েছেন যাতে ওনার এই কথাটাকে অ্যাস্টাবলিশ করা যায়, হুইচ ইজ ভেরি মাচ পলিটিক্যালি কারেক্ট স্টেপ। সেটা হচ্ছে যে সংরক্ষিত আসন তারা পেয়েছিলেন, সেখানে তার স্ত্রীকে তিনি এবার আর এমপিতে মনোনয়ন দেননি। সো যে অভিযোগ আছে সেটা থেকে বেরিয়ে আসা যেতেই পারে। যাই হোক, আসল আলোচনায় আসি, যে কারণে আমি মনে করি উনি এরশাদ হতে হতেও এরশাদ হয়ে উঠলেন না পুরোপুরি। আমি কেন মনে করছি এরশাদ হয়ে উঠলেন না, এবং এরশাদ এই অর্থে আমি একটা পজিটিভ অর্থে ব্যবহার করছি এরশাদকে এখানে। উনি প্রথম আলো এভাবে হেডলাইন করেছে, বিদেশি 3টি বড় শক্তি নির্বাচনের পক্ষে ছিল। উনি বলছেন, আমি বুঝতে পেরেছিলাম বিএনপির আন্দোলন সফল হবে না। বিদেশি 3টি বড় শক্তি নির্বাচনকে সফল করতে চেয়েছে, আরও কিছু দেশ সরকারকে জোরালো সমর্থন দিচ্ছিল। এবং এটা বলতে বলতে, এটা বলার প্রেক্ষাপটে উনি একটা জায়গায় এমনও বলছিলেন, আর তখন আমার মতো ওয়েল ইনফর্ম নেতা দেশে কমই ছিল। এই কথাটা আমরা একটু মাথায় রাখবো। জনাব কাদের ওই মুহূর্তে তার মতো ওয়েল ইনফর্ম নেতা খুব কমই ছিল, উনি অনেক তথ্য জানতেন সেই সময়ে। তারপরে উনি বলছেন, বিএনপি আন্দোলনের নামে ফাঁদে পড়ে যায়, সহিংসতার নামে তাদের নেতাদের গ্রেপ্তার করে সাজা দেওয়া হয়, নির্বাচনে বাইরে রাখা হয়, দেশের স্বার্থে কাজ করেও বিএনপি সফল হয়নি, আন্দোলনে পরাস্ত হয়েছে। বিএনপি তার ঘাড়ের উপরে দোষ চাপিয়ে দেয়। বিএনপি আসলে অনেক মানুষই আমি দেখেছি, আমার পরিচিতদের মধ্যেও অনেকে জাতীয় পার্টির উপরে ব্লেম দেয় যে তারা শেষ পর্যন্ত নির্বাচনে গেছে। এবং উনি যে ব্যাখ্যা দিয়েছেন, আমি সেই ব্যাখ্যাটা নিয়ে কথা বলতে চাই। উনি বলছেন, বিএনপি বলছে আমি নির্বাচনে না গেলে দেশের ভবিষ্যৎই বদলে যেত, কিন্তু আমি নির্বাচনে যেতাম আর না যেতাম দেশ এভাবেই চলতো, এমন পরিস্থিতিও থাকতো। উনি অনুরোধ করেছেন বিএনপি যেন তাকে আর ব্লেম না করে। তারপর উনি বলছেন, নির্বাচনের আগে কী পরিস্থিতি হয়েছিল, সরকার কিছু পচা মরা ও আবর্জনা আমাদের মধ্যে ঢুকিয়ে দিয়ে তাদের অনুগত বিরোধী দল করতে চেয়েছে, আমি এতে রাজি হইনি। বিভিন্ন চাপের কারণে সরকার সমঝোতা করলে দর কষাকষিতে কোনো সুযোগ সুবিধা দেয়নি।
ভোটের আগে 17 ডিসেম্বর নির্বাচন থেকে সরে যেতে সম্পূর্ণ প্রস্তুত ছিলেন জানিয়ে জিএম কাদের বলেন। উনি কিন্তু প্রস্তুত ছিলেন, এরকম একটা ঘোষণা উনি আগের দিনও দিয়েছিলেন। নির্বাচন অংশ নিতে প্রত্যক্ষ ও পরোক্ষ চাপ এলো। প্রত্যক্ষ চাপের কথা বলবো না, বুঝে নেবেন। পরোক্ষ চাপ হলো যদি নির্বাচনে নাও যায় তবু নির্বাচন হবে এবং জাতীয় পার্টিকে নির্বাচনে নেওয়া হবে, তখন জাপা গৃহপালিত বিরোধী দল হিসাবে নির্বাচন করে রাজনৈতিকভাবে হারিয়ে যাবে। সেই পরিপ্রেক্ষিতে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। উনি এরপর যা বলেছেন নির্বাচন ঠিক হয়নি, এটা আপনি আগেও বলেছেন। সেটা হচ্ছে 3 রকম নির্বাচন হয়েছে, 2-1টা সিটে ফেয়ার ইলেকশন হয়েছে, কতগুলোতে কন্ট্রোল হয়েছে, কতগুলো প্রধানমন্ত্রী যাকে চেয়েছেন তাকে ধরে ধরে জিতিয়ে আনা হয়েছে। এখন হ্যাঁ, ওনার নির্বাচনে অংশগ্রহণ করার কারণটা আমরা শেষ পর্যন্ত বুঝতে পেরেছিলাম। সেটা হলো উনি নির্বাচনে না গেলেও রওশন এরশাদ, যিনি জীবনমৃত অবস্থায় আছেন, এত অসুস্থ হয়ে একটা মানুষ যাকে কোনো রকমে বসিয়ে রাখাই কঠিন হয়, আমি এটা কোনো কিছুকে নেগেটিভ ইন্ডিকেট করছি না, একটা মানুষ এই পর্যায়ে গিয়েও সরকারের সাথে যাবতীয় শয়তানি করে বেড়াচ্ছেন, খুবই আফসোস লাগে দেখতে। যাই হোক, তো তাকে দিয়ে জাতীয় পার্টির একটা ফ্র্যাকশন তৈরি করে নির্বাচনে যেতে, এটা উনি ইন্ডিকেট করছেন, আমি ওনার এই ন্যারেটিভটা আমি অ্যাকসেপ্ট করি। উনি না গেলেও সেটা হতো, এবং উনি এই নির্বাচনে গিয়ে কার্যত রওশন এরশাদকে রাজনীতিতে কবর দিয়ে দিয়েছেন, এটা ট্রু। 2 ভাগটা হচ্ছিল, এখনও একটা ভাগ তারা করছেন, এবং যেদিন মানে গতকালই তারা প্যারালালি আরেকটা প্রোগ্রাম তাদের করার কথা ছিল, কিন্তু গরমের অজুহাতে সেই প্রোগ্রামটা তারা করেননি। তো উনি নির্বাচনে আসলে সব হিসাব নিকাশ করেই গেছেন, এবং এটা হয়তো টু সাম এক্সটেন্ট সত্য যে উনি যদি নির্বাচনে না যেতেন তাহলে আসলে জাতীয় পার্টি তারপর একটা বিরাট অংশ যেত। এবং আমি জাতীয় পার্টি দলটাকে রাজনৈতিক দল মনে করি না, একেবারেই মনে করি না। ওখানে কিছু সুবিধাবাদী লোক আছে যাদের কাজ হলো কোনোভাবে এমপি হওয়া, মন্ত্রী হওয়া, এর বেশি কিছু আসলে তাদের কোনো কিছু নেই, তাদের কোনো রাজনীতি আছে বলে আমি কোনোভাবেই মনে করি না। সুতরাং খুবই সম্ভাবনা ছিল যারা আজ ওনার সাথে আছেন সেই বড় চাঙ্কটাই চলে যেত রওশন এরশাদের সাথে এবং গিয়ে সেখান থেকে নির্বাচন করতো। আমরা 2014 সালে একই ধরনের ঘটনা আসলে দেখেছি। কিন্তু যারা তাদের কাছে আমি ওনার ওই বক্তব্যটা, তার মতো ইনফর্মড নেতা কমই ছিল। উনি অনেক ইনফরমেশন জানেন। যেমন ধরুন 3টা দেশ সরকারকে সমর্থন করছে, আমরা ধারণা করতে পারি কারা। ভারত ছিল, চায়না ছিল, রাশিয়া ছিল, আরও অনেক দেশ। মানে আরও কোন দেশ আসলে এই সরকারকে ক্ষমতায় দেখতে চেয়েছে, নির্বাচনটা হয়ে যাক এটা চেয়েছে, আমরা জানতে চাই। আমরা সত্যিই জানতে চাই। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের জন্য এই তথ্যগুলো খুবই খুবই দরকারি, খুবই জরুরি। তিনি তার উপরে প্রত্যক্ষ চাপ, পরোক্ষ চাপের কথা উনি বলেছেন, যেটা দল ভেঙে ফেলে দলকে নির্বাচনে নেওয়া, সেটা মানলাম। প্রত্যক্ষ চাপটাকে আমি বুঝি নাই। কথার কথা, সরকারের কোনো সংস্থা, সরকারের কোনো বল প্রয়োগকারী সংস্থা তাকে চাপ দিয়েছে, গুম করে ফেলবো, খুন করে ফেলবো বা গ্রেফতার করে ফেলবো। আমরা জানতে চাই। ওনার এই কথাগুলো বলা আমাদের সামনে খুবই জরুরি এবং খুবই উচিত বলে আমি মনে করি। বাংলাদেশের রাজনীতির ইতিহাসের জন্য দরকার আছে। আমি যে বললাম, হ্যাঁ উনি অনেক কথা বলেছেন, কিছুটা আমরা ওনাকে এই ব্যাপারে সাধুবাদ দিতে পারি, কিন্তু যে বললাম এরশাদ হয়ে উঠলেন না পুরোপুরি। এরশাদ হয়ে ওঠা বলতে আমি বোঝাচ্ছি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আমি জনাব হুসাইন মোহাম্মদ এরশাদের, আমরা অনেক সমালোচনা করতে পারি, সমালোচনার গ্রাউন্ড আছে, কিন্তু একটা প্রশংসা আমি একাধিকবার করেছি। একটা জায়গায় উনি বাংলাদেশে অসাধারণ একটা পলিটিক্যালি কারেক্ট স্টেপ নিয়েছিলেন, যে এরশাদকে খুবই ভারতের মদতপুষ্ট, ভারতের খুবই সমর্থনের মানুষ বলে মনে করা হয়। সেই জনাব এরশাদ 14 সালের নির্বাচনে যেতে চান নাই। শুধু সেটা না, তার সাথে যে ভারতের সেই কুখ্যাত ঘটনা, সুজাতা সিং তখনকার ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে আসেন, এরশাদের সাথে দেখা করেন এবং এরশাদ জানিয়ে দিয়েছিলেন আসলে সুজাতা সিং তাকে কি বলেছেন। জাহিদুর রহমানের ভিডিওটি আপনারা দেখলেন এবং শুনলেন, তার কথাগুলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। 2 নম্বরে এই জিএম কাদের, অর্থাৎ জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বেফাস মন্তব্য, বেকায়দায় যে পড়েছে সরকার, এই টাইটেলে আলোচনা করেছিলেন মোস্তফা ফিরোজ। তো চলুন 2 নম্বর ভিডিওটিও দেখে আসি। আসসালামু আলাইকুম। জাতীয় পার্টি কার চাপে নির্বাচনে এসেছে তা পরিষ্কার করতে হবে ওবায়দুল কাদের। বোঝাই যাচ্ছে যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বেশ চটেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের কথায়। জিএম কাদের কালকে বলেছেন যে 3 বিদেশি শক্তি আওয়ামী লীগকে ক্ষমতা রাখতে কাজ করেছে এবং এখনো করে যাচ্ছে। তো 3 বিদেশি শক্তি কারা সেটা পরিষ্কার। প্রথম শক্তি হচ্ছে ভারত, দ্বিতীয় রাশিয়া, তৃতীয় হতে পারে চীন। এটা তো পরিষ্কার। পশ্চিমারা ছিল একদম সম্পূর্ণ বিপক্ষে। তারা চাইছিল যে একটা ভালো নির্বাচন হোক, সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হোক। এই যে রাজনৈতিক বন্ধাত্ব, যে অস্থিরতা এবং একটা ইমব্যালেন্স একটা পরিস্থিতি, সেই পরিস্থিতি উত্তরণের মধ্য দিয়ে সবাই আসুক নির্বাচনে, এসে যে জিতবে তারা সরকার গঠন করবে, আর যারা জিতবে না তারা বিরোধী দলে থাকবে। অর্থাৎ রাজনীতির একটা স্বাভাবিক ধারায় তারা আনতে চেয়েছিল, এবং এটাই হচ্ছে গণতন্ত্র। তো শেষ পর্যন্ত কিন্তু আওয়ামী লীগকে তো ক্ষমতায় থাকতেই হবে, এছাড়া তো উপায় নেই। তো তখন তার শক্তি ভারত, সেখানে তার একটা গণতন্ত্র আছে সেই দেশে তথাকথিত, কিন্তু তাদের কর্মকাণ্ড সবই তো এক ধরনের হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক কর্মকাণ্ড। গণতন্ত্রের লেশমাত্র আছে কিনা, তাই এখনকার নির্বাচনের যেই বিজেপির বক্তব্যে পরিষ্কার। তো ওই বিজেপি তো চাইবেই, কংগ্রেসও যদি ক্ষমতায় থাকতো তার আঞ্চলিক স্বার্থে চাইবে, কিন্তু বাকি 2টি দেশ তো আর গণতান্ত্রিক না, চীন রাশিয়া। তারা বাণিজ্যিক স্বার্থে এই ক্ষমতাসীন সরকার থাকলে সুবিধা, ইচ্ছা মতন তারা চুক্তি করতে পারবে। পশ্চিমাদের মধ্যে তো একটা পশ্চিমা যে রীতি, গণতান্ত্রিক রীতিনীতি, সেটা অনুযায়ী তারা চাইবে। তো
ক্ষমতা যারা থাকতে চাইবে তারা স্বাভাবিকভাবে এই ধরনের অপশক্তিকে বেছে নেবে। তো সেই কথাটি জিএম কাদের বলেছেন এবং আরো বলেছেন যে সরকার জাতীয় পার্টিকে বিরোধী গৃহপালিত দল হিসেবে রাখতে চায়। তো সেটাও সত্য। তো আবার জাতীয় পার্টিকে নির্বাচনে আনার জন্য চাপ দেওয়া হয়েছিল, সেই তথ্যগুলি এখন ফাঁস হচ্ছে। এই সমস্ত মানে গোপন কথা ফাঁস করাতে ওবায়দুল কাদের চটেছেন। এবং জাতীয় পার্টি তো আর হারাবার কিছু নেই, তারা তো আছে এক ধরনের দয়ার মধ্যে থাকলেও এছাড়া গভর্নমেন্টের কোনো উপায় নেই। আর ক্ষমতার মধু তো আর মন্ত্রী হওয়ার কোনো সম্ভাবনা নেই। যেটুকু আছে সেটুকু দিয়ে যদি মান সম্মান মানে বাঁচিয়ে রাখা যায়, বিরোধী দলের একটু শক্ত শক্ত কথা বলে যদি বিরোধী দল একটা ভাব রাখা যায়, খারাপ কি? হয়তো সেই জায়গা থেকে চিন্তা করে কিছু কিছু তথ্য তিনি প্রকাশ করেছেন, জানি না অন্য কোনো অর্থ আছে কিনা। এখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলছেন যে এই কথাগুলো পরিষ্কার করতে হবে। তিনি বলছেন যে জাতীয় পার্টিকে হুমকি দিয়ে নির্বাচনে আসা হয়েছে, এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, কে কাকে হুমকি দিয়েছে? তাদের জন্ম তো বন্দুকের নলে, তারা গণতন্ত্রের মধ্য দিয়ে আসেনি। গত নির্বাচনে বাংলাদেশের 42% মানুষ ভোট দিয়েছে, ভোটের দিন কোনো খুন খারাপই হয়নি, এখানে আমরা কোনো চাপ অনুভব করিনি। তিনি কোন কারণে কার চাপে নির্বাচনে এসেছেন সেটা জিএম কাদেরকে পরিষ্কার করতে হবে। তো পরিষ্কার করবে, এই পরিষ্কার করতে গেলে তো অনেক কিছু বের হয়ে আসে। কারণ নির্বাচনের আগে দফায় দফায় তারা বসছে আসন ভাগাভাগি করার জন্য, যে 26টা না কয়টা আসনের পরে দরকার 26টা পেয়েছে, সেই 26টার মধ্যে 11টা কি 13টা আসন তারা পেয়েছে। তো এখন পরিস্থিতি হলো যে ওবায়দুল কাদেরও যদি জিএম কাদের মুখ খোলেন, তাদের নিজেদেরও সর্বনাশ, সরকারেরও সর্বনাশ। এবং এটা বাংলাদেশের মানুষ জানে যে নেপথ্যে কি হতে পারে, কি হয়েছিল, সেটা খুব একটা অপ্রকাশিত না। কিন্তু এই যে মুখ দিয়ে যে বলছে, এটা সরকারকে আরো বিব্রত করছে। সেই কারণেই আজকে দেখলাম যে যেখানে প্রতিদিন বিএনপির সমালোচনা হয়, আজকেও করেছেন তিনি এই বক্তব্যের মধ্যে, কিন্তু এই প্রথম অন্তত জাতীয় পার্টি নিয়ে মুখ খুললেন। এটাই হচ্ছে একটা বড় বিষয় যে প্রধান বিরোধী দল সংসদের জাতীয় পার্টি, কোনোদিনও জাতীয় পার্টির বিরুদ্ধে তিনি কথা বলেন না, আজকে অনেকটা বাধ্য হয়েই তিনি কথা বললেন। এটাই হচ্ছে রাজনীতির একটা নতুন যে প্রথমবারের মতন জাতীয় পার্টিকে সমালোচনা করে বক্তব্য দিলেন। প্রিয় দর্শক শ্রোতা, মোস্তফা ফিরোজের ভিডিওটি আপনারা দেখলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। 3 নম্বরে চলুন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি কি বলতেছে সরকারকে দায়ী করে, চলুন শুনে আসি। ফ্রি লাইসেন্স পেয়ে গেছে মানুষ হত্যার, টাকা লুটের, টাকা পাচারের, একের পর এক তারা এই কর্মকাণ্ড করছে। ব্যাংক লুটের এবং দুর্নীতির চিত্র যাতে সাংবাদিকরা না পায়, এই কারণেই এই নিষিদ্ধ করা হয়েছে সাংবাদিকদের বাংলাদেশ ব্যাংকে। যারা টাকা লুট করছে, যারা দেশব্যাপী নারী নির্যাতন, শিশু নির্যাতন, যারা অন্যের জমি বাড়িঘর দখল করছে, যারা নদী নালা দখল করছে, যারা ভোট ডাকাতি করছে, তারা আজকে দোর্দণ্ড প্রতাপে সারা বাংলাদেশ দাপিয়ে বেড়াচ্ছে। তারা কারা? তারা সবাই ক্ষমতাসীন দলের লোকজন। এটা প্রমাণিত, এটা প্রমাণিত। 2 জন শ্রমজীবী মানুষকে হত্যা করা হলো ফরিদপুরে। হত্যা করার পর এই সরকারি বাধ্য হয়েছে গ্রেপ্তার করতে। কাকে? এক চেয়ারম্যান আওয়ামী লীগের লোক। প্রত্যেকটি জায়গায় সমস্ত দুর্বৃত্তপনা, সমস্ত সন্ত্রাস, সমস্ত রক্তপাত করছে এই সরকারের লোক। কারণ এদেরকে দিয়েই তো অন্যায় করানো হয়েছে, এদেরকে দিয়েই তো বিএনপির এবং গণতন্ত্রকামী মানুষের মিছিলের উপর আক্রমণ চালানো হয়েছে, এদেরকে দিয়েই এরাই গ্রামে গঞ্জে জনপদের পর জনপদে পুলিশকে বাড়ি চিনিয়ে দিয়েছে। এইটা বিএনপির লোকের বাড়ি, এটা যুবদলের বাড়ি, এটা ছাত্র দলের নেতার বাড়ি। এরা এখন আশকারা পেয়েছে বলে আমরা শেখ হাসিনার জন্য এত অবৈধ, এত অপকর্ম করলাম, আর আমরা অপকর্ম করলে শেখ হাসিনা আমাদেরকে ধরবে কেন? তাই তারা একটা অলিখিত ফ্রি লাইসেন্স পেয়ে গেছে মানুষ হত্যার, টাকা লুটের, টাকা পাচারের, একের পর এক তারা এই কর্মকাণ্ড করছে। বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের যাওয়া নিষেধ, একটা অলিখিত ঘোষণা দিয়ে নিষেধ করা হয়েছে। কেন? ব্যাংকের কত টাকা চুরি হয়েছে, আর এই টাকা যারা লোপাট করেছেন তারা হয় আওয়ামী লীগের এমপি ছিলেন বা আছেন, অথবা মন্ত্রী, অথবা আওয়ামী লীগের ঘনিষ্ঠজন। এই তথ্যগুলো যাতে সাংবাদিকরা না পায়, ব্যাংক লুটের এবং দুর্নীতির চিত্র যাতে সাংবাদিকরা না পায়, এই কারণেই এই নিষিদ্ধ করা হয়েছে সাংবাদিকদের বাংলাদেশ ব্যাংকে। কারণ যারা অপরাধী তারা পাপকে লুকিয়ে রাখতে চায়, তাদের লুটপাট আর দুর্নীতির পাপ ঢেকে রাখার জন্যই গণমাধ্যমের সাংবাদিকদের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রিয় দর্শক, 3টি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম, আর একটা ভিডিও কিন্তু আপনাদের জন্য রয়েছে। ব্যারিস্টার ফুয়াদের কাছে যখন সাংবাদিক প্রশ্ন করেছে যে বাংলাদেশের জনগণ তো গণতন্ত্র ফিরে আনার জন্য আমেরিকা বা যুক্তরাষ্ট্রের দিকে তাকিয়েছিল, তাহলে কেন তারা পিছু টান দিল?
কেন সবাইকে হতাশা করলো? এমন প্রশ্ন করার পরে ব্যারিস্টার ফুয়াদ কি জবাব দিয়েছে, চলুন এই ভিডিওটি দেখেই আমরা জানতে পারবো। তো মাঝখানে একটি কথা বলবো, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যারা করেছেন তাদেরকে ধন্যবাদ। চলুন সর্বশেষ ব্যারিস্টার ফুয়াদের বক্তব্যটি শুনে আসি। যে একটা ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য আমেরিকা এখানে সোলজার পাঠাবে, আমরা তো প্রতিবাদ করবো। এটা তো আমেরিকার বিজনেস না। আমেরিকার গণতন্ত্র প্রতিষ্ঠার দায় আমেরিকার নাই, জায়গাটা বাংলাদেশের মানুষকে বুঝতে হবে। বাংলাদেশের মানুষের লড়াইটা বাংলাদেশের মানুষকে করতে হবে। আমরা দেখেছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের উপর বাংলাদেশের মানুষের একটা পরম এবং চরম একটা আস্থা তৈরি হয়েছিল নির্বাচনের আগে, এবং বাংলাদেশের মানুষ আশা করেছিল যে এই সরকারকে একটা চাপে ফেলে বাংলাদেশের মানুষের অধিকারটা ফেরত পাবে। কিন্তু আমরা দেখলাম যে নির্বাচনের যখন তফসিল ঘোষণা হলো এবং সেইটার সাথে সাথে আমরা দেখলাম মার্কিন যুক্তরাষ্ট্রের তৎপরতা, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের পিটার হাসের তৎপরতা একেবারে ঝিমিয়ে গেল এবং তিনি ইন্ডিয়াতে গেলেন এবং ইন্ডিয়াতে গিয়ে বিভিন্ন ধরনের দর কষাকষি বা বৈঠক করেন। এরপর থেকে আজ পর্যন্ত আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো অ্যাক্টিভ যেই তৎপরতা বাংলাদেশে থাকা দরকার ছিল, বাংলাদেশের মানুষের পক্ষে থাকা দরকার ছিল, সেটা ছিল না। দেখেন, আমেরিকার কাজের পরিধিটা আমাদের মানুষের কাছে খুব পরিষ্কার হতে হবে। আমেরিকা কোনো দায় নাই। আমেরিকা কখনো বলে নাই যে বাংলাদেশে গণতন্ত্রের ঠিকাদারিটা আমি নিছি, তোমরা শুধু মিছিল মিটিং করবা আর ফ্রি ফেয়ার ইলেকশন করে আমি তোমাকে গণতন্ত্র দিয়ে যাবো। এটা আমেরিকা কখনো বলে নাই। প্রত্যেকটা রাষ্ট্রের কাজ করবার ধরনের ভিতরে পার্থক্য আছে। একটা জিনিস বুঝতে হবে, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতন্ত্রের জন্য কিভাবে কোন কোন জায়গাতে সাহায্য করেছে এই বিষয়টা কিন্তু আপনাদেরকে বলেছি। বিরোধী দলের রাজনৈতিক নেতাকর্মীরা 500 লোক নিয়ে মিছিল করতে পারতো না 2021 সালে, 20 সালে। 2021 ডিসেম্বরে স্যাংশন দেওয়ার পরে বাংলাদেশের রাজনীতিতে দেখেন জনগণের অংশগ্রহণটা কি পরিমাণ বেড়ে গেছে। এরপরে দেখেন যে তারা যে 7 জন কর্মকর্তার উপরে স্যাংশন দিল, র্যাবের উপরে স্যাংশন দিল। তারপরে এই 7 জনের ভিতরে পুলিশের 2 জন আইজি পর্যন্ত আছে, সাবেক এবং বর্তমান আইজি, মিলিটারি অফিসাররা আছে। সেনাবাহিনীর অনেক কর্মকর্তারা এখন কেউ র্যাবে পোস্টিং নিতে চান না, মানবাধিকার লঙ্ঘন করে এমন গোয়েন্দা সংস্থাগুলোতে সেনা কর্মকর্তারা যেতে চান না, কারণ এই মানবাধিকার এনলিস্টমেন্টের উপরে ভিত্তি করে তারা আবার মিশনে যেতে পারবেন কিনা এটার প্রশ্ন জড়িয়ে আছে। অতএব এটা কিন্তু যথেষ্ট পরিমাণ ভীতির সঞ্চার করেছে। শুধুমাত্র একান্ত আওয়ামী বরকন্দাজ কোতোয়াল ছাড়া প্রশাসনে কেউই এই নিরপেক্ষতা পেশাদারিত্বের বাইরে কাজ করতে পারছেন না। এর আগে আপনাদেরকে বলেছি, আমলাদের ভিতরে অনেকের স্কলারশিপ বাতিল হয়েছে, অনেকের ভিসা বাতিল হয়েছে, যাদের ইউরোপ আমেরিকাতে পড়তে যাওয়ার কথা ছিল। তো সে আপনার জন্য আর কি করবে? ঢাকা মেট্রোপলিটন পুলিশের যে এলিট ফোর্স ছিল সোয়াট, তার সাথে আমেরিকা ডিসএঙ্গেজ করেছে। আমেরিকার ভিসা রেস্ট্রিকশনের যে পলিসি সেটা কন্টিনিউ চলছে। এই বাস্তবতাগুলোতে ধরতে হবে এবং দেখতে হবে যে বাংলাদেশের রাজনীতিতে সে কি করবে। সে কি এখানে যুদ্ধ করবে? আমরা কি একমত হব যে একটা ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য আমেরিকা এখানে সোলজার পাঠাবে? আমরা তো প্রতিবাদ করবো। এটা তো আমেরিকার বিজনেস না। আমেরিকার গণতন্ত্র প্রতিষ্ঠার দায় আমেরিকার নাই, জায়গাটা বাংলাদেশের মানুষকে বুঝতে হবে। বাংলাদেশের মানুষের লড়াইটা বাংলাদেশের মানুষকে করতে হবে। এটা কোনো কাটপেস জিনিস না। বার্মায় দেখেন না কি হচ্ছে। বার্মায় সেনা শাসন আসার পরে কি হয়েছে? 4,500 মানুষ যুদ্ধ করে মারা গেছে। কয়েক সপ্তাহের ভিতরে, 2 সপ্তাহের ভিতরে 2,500 লোক মেরে ফেলছে। আপনি গণতন্ত্র চান, কিন্তু আপনি বাসায় বসে ফেসবুকিং করবেন, আপনি লড়াই করবেন না। তো আপনার গণতন্ত্রের দায় কার? আমেরিকা এসে এখানে আপনার গণতন্ত্র কায়েম করে দিয়ে যাবে? আমেরিকা তো আপনাকে যথেষ্ট পরিমাণ সাহায্য করে, পলিটিক্যাল স্পেস করে দিয়েছে। বাংলাদেশের গত 15 বছরের ইতিহাসে এই আওয়ামী দখলদারদের হাতে সবচেয়ে বেশি মিছিল, মিটিং, মহাসমাবেশগুলো কখন হয়েছে? আমেরিকার ইনভলভমেন্টের পরেই তো হয়েছে। আমেরিকা আপনাকে আর কি করবে? এই জন্য আমার মনে হয় যে বাংলাদেশে যারা রাজনৈতিক কর্মী আছেন, দেশের নাগরিক আছেন, তাদেরকে এটা বুঝতে হবে যে আপনি কার কাছে কি চাচ্ছেন। আপনি যে বেগুন বিক্রি করে তার কাছে যদি গরুর গোশত দাম বেশি কেন জিজ্ঞেস করেন, সেটা উত্তর দিতে পারবে না। আমেরিকার সাথে আপনার ইনভলভমেন্টের জায়গাটা এটা। দ্বিতীয়ত হচ্ছে তারা তাদের নিজস্ব স্বার্থে কাজ করে। প্রত্যেকটা এম্বাসি, আমেরিকান এম্বাসি খুলছে কি বাংলাদেশের গণতন্ত্র কায়েমের জন্য ঢাকাতে? পৃথিবীর কোনো এম্বাসি, আমার এম্বাসি যখন আমি লন্ডনে খুলি, আমি ব্রাজিলে খুলি, আমি কেন খুলি? আমার স্বার্থের জন্য আমি খুলি। প্রত্যেক রাষ্ট্র ভিন্ন দেশে ভিয়েনা প্রোটোকল ফলো করে যে রাষ্ট্র দূতাবাসগুলো খোলেন, কেন খোলেন? তার রাষ্ট্রের স্বার্থের জন্য, তার ব্যবসায়িক স্বার্থের জন্য, তার নাগরিকদের স্বার্থের জন্য, তার অর্থনৈতিক সুযোগ সুবিধার জন্য। অতএব আমেরিকার কাজের পরিধিটা আমাদের মানুষের কাছে খুব পরিষ্কার হতে হবে। আমেরিকা কোনো দায় নাই। আমেরিকা কখনো বলে নাই যে বাংলাদেশে গণতন্ত্রের ঠিকাদারিটা আমি নিছি, তোমরা শুধু মিছিল মিটিং করবা আর ফ্রি ফেয়ার ইলেকশন করে আমি তোমাকে গণতন্ত্র দিয়ে যাবো। এটা আমেরিকা কখনো বলে নাই। আমেরিকা বরাবরই বলেছে ডায়ালগের কথা, সংলাপের কথা বলেছে। পার্টিসগুলোকে নিজেরা আলোচনা করে আপনাদের সমস্যার সমাধান করেন। আপনাদের এই রিপোর্টগুলোতে আমেরিকা আপনাকে সাহায্য করছে যে আপনার দাবিগুলোর সাথে পৃথিবীর সবচেয়ে বড় পরাশক্তি একমত হচ্ছে। যেগুলো আমরা বলছি তারাও বলছে। আমরাও বলেছি যে নির্বাচন ফেয়ার হয় নাই, পশ্চিমারাও তাই বলেছে যেখানে কোনো নির্বাচন হয় নাই। আমরাও বলছি বাংলাদেশে একটা একদলীয় বাকশালের অধীনে দেশটা দখলদার হয়ে গেছে। আমেরিকা, পশ্চিমারাও তাই বলছে যে বাংলাদেশে ডমিনেন্ট পার্টির মধ্যে একটা নির্বাচনী সিস্টেম চালু হয়েছে নিজেরা। অতএব আমাদের এই দায়ের সাথে আমাদের বন্ধু রাষ্ট্রগুলো যারা গণতন্ত্রের পক্ষে আছেন তারা তো একমত হচ্ছেন, কিন্তু লড়াইটা তো আমার। যুদ্ধ কি আপনাকে 71-এ করতে হয় নাই? ভারতীয়রা তো ডিসেম্বরের 3 তারিখে আসছে। বাকি 9 মাস কি হাওয়া দিয়ে যুদ্ধ হয়ে গেছে? ভারতীয়রা 2 সপ্তাহ এসে দেশ স্বাধীন করে দিয়ে গেছে। বাঙালিরা কি 9 মাস ডাইল ভাত খাইছে শুধু?
যুদ্ধ করা লাগে না আমাদের লোকদের? তো এই ছিল প্রিয় দর্শক শ্রোতা মূলত আজকের ভিডিও। মোট 4টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম, এক এক করে 4টি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং শুনেছেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের এই চ্যানেলে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।